দর্শক, ভোরের পাতা বার্তা কক্ষ লাইভে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। সাথে রয়েছি আমি নুরুল ইসলাম খান এবং আমার সাথে রয়েছেন ক্রাইম রিপোর্টার রাকিব হাসান। আমরা আলোচনা করতে চাই আপনাদের সাথে উল্লেখযোগ্য সংবাদ শিরোনাম নিয়ে। প্রথম যেই সংবাদ শিরোনামটি নিয়ে আলোচনা করতে চাই রাকিব হাসানের সাথে, নারায়ণগঞ্জে শেখ হাসিনা এবং শামীম ওসমানের আরো একটি হত্যা মামলা হয়েছে। রাকিব, কিভাবে দেখছেন বিষয়টি? ধন্যবাদ নুরুল। আপনি যেমনটি বলেছেন যে গতকাল রাতে কিন্তু রাত 12টার দিকে নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে এবং নারায়ণগঞ্জ সদর থানায় দুটি পৃথক মামলা হয়েছে। এই মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং নারায়ণগঞ্জের যে সাবেক প্রভাবশালী এমপি শামীম ওসমান, তার নামে কিন্তু দুটি পৃথক মামলা হয়েছে। দুটি কিন্তু হত্যা মামলা। তো আপনারা জানেন যে গত 5ই আগস্ট তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে যে সরকার, সেই সরকারের পতন হয় এবং তিনি কিন্তু আসলে একটি সামরিক হেলিকপ্টারে করে কিন্তু তিনি আসলে ভারতে চলে যান। পরবর্তীতেই কিন্তু আসলে এরপর গত 3 দিন কিন্তু আসলে নানা জল্পনা কল্পনা শেষে কিন্তু ডক্টর ইউনূসের নেতৃত্বে কিন্তু আসলে একটি অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হয়। এরপর থেকেই কিন্তু আসলে বিভিন্ন স্থানে বাংলাদেশের বিভিন্ন থানায় কিন্তু আসলে বিগত সরকারের যে নেতাকর্মী, এমপি, মন্ত্রী যারা রয়েছেন তাদের বিরুদ্ধে কিন্তু আসলে এই মামলাগুলো হচ্ছে। আসলে বিগত সরকারের আমলে যারা আসলে নির্যাতনের শিকার হয়েছেন বা রাজনৈতিক প্রতিহিংসার শিকার হয়েছেন বা বিভিন্ন জুলুমের শিকার হয়েছেন, তারাই কিন্তু আসলে সেই সময় ভয়ে আসলে মুখ খুলতে না পারলেও এই সময় কিন্তু তারা এসে কিন্তু এই মামলাগুলো করছেন। দর্শক, আমরা যদি একটু বিশ্লেষণ করি যে এই মুহূর্তে কিন্তু আসলে আমরা জানি যে ভারতের সাথে কিন্তু বাংলাদেশের একটি বন্দি বিনিময় চুক্তি রয়েছে। আমরা এই সরকার, বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার আসলে সেই পথে হাঁটবে কিনা। আপনারা জানেন যে প্রধানমন্ত্রী কিন্তু সাবেক প্রধানমন্ত্রী কিন্তু আসলে তিনি কিন্তু দিল্লিতে অবস্থান করছেন বর্তমানে। সেখান থেকেই তার দলীয় নেতাকর্মীদের তিনি রাজনৈতিক নির্দেশনা দিচ্ছেন। তো আমাদের এই বর্তমান সরকার আসলে তাকে এই মামলাগুলোতে আসলে আইনের আওতায় আনতে সেই বন্দি বিনিময় চুক্তির দিকে হাঁটবে কিনা, সেটি আসলে এখন দেখার বিষয়। নুরুল, অবশ্যই আসলে আপনাদের সাথে আমরা কথা বলতে চাই আরো একটি বিষয় নিয়ে। সেটি হচ্ছে পুলিশ কর্মকর্তা, সাবেক পুলিশ কর্মকর্তা, যাকে ডিবি হারুন বলেই সবাই চিনে, আলোচিত এবং সমালোচিত। তার নামে আরো একটি চাঞ্চল্যকর একটি খবর এসছে। অর্থ পাচারে নিজেই মানি এক্সচেঞ্জ খুলে বসছিলেন আসলে সাবেক পুলিশ কর্মকর্তা। কি বলবেন আসলে রাজীব? নুরুল, আপনি যেমনটি বলছিলেন যে পুলিশ কর্মকর্তা ডিআইজি হারুনুর রশিদ সম্পর্কে, তিনি আসলে আমরা কিন্তু বিভিন্ন গণমাধ্যম সূত্রে কিন্তু আসলে জানতে পেরেছি যে অর্থ পাচারের জন্য তিনি কিন্তু নিজে একটি মানি এক্সচেঞ্জ করেছিলেন। আসলে আমরা একটু যদি পিছনের দিকটা পর্যালোচনা করি, তাহলে কিন্তু আমরা দেখেছি যে পুলিশের এই ডিআইজি হারুন কিন্তু তিনি প্রত্যেকটা সময়ে কিন্তু প্রত্যেকটি আন্দোলন বলেন, প্রত্যেকটি সেক্টরে কিন্তু তিনি প্রত্যেকটা সময় কিন্তু তিনি আলোচনায় ছিলেন। আপনি যদি দেখেন যে শুরু থেকে যদি একটু তাকাই যে বিএনপির যে চিফ হুইপ ছিলেন তৎকালীন জয়নুল আবেদিন ফারুক, তাকে কিন্তু তিনি পিটিয়ে আহত করে বেশ আলোচনায় এসেছেন। পরবর্তীতে কিন্তু তিনি ধাপে ধাপে প্রমোশন পেয়ে কিন্তু তিনি ডিআইজি পদমর্যাদা পর্যন্ত এসেছেন। তিনি কিন্তু গাজীপুরে পুলিশ সুপার হিসেবে দায়িত্ব পালন করেছেন, পরবর্তীতে নারায়ণগঞ্জে পুলিশ সুপার হিসেবে দায়িত্ব পালন করেছেন, পরবর্তীতে কিন্তু তিনি ডিএমপিতে এসে ডিএমপির তেজগাঁও কিন্তু ডিসি হিসেবেও দায়িত্ব পালন করেছেন। এরপর পদোন্নতি পেয়ে এডিশনাল ডিআইজি হয়েও কিন্তু তিনি ডিএমপিতে ডিবির কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালন করেছেন। পরবর্তীতে কিন্তু তিনি ডিআইজি হিসেবে পদোন্নতি পেয়ে কিন্তু সেই ডিবির যে আসলে কাঙ্ক্ষিত একটি সিট, ডিবি প্রধানের দায়িত্ব কিন্তু তিনি পেয়েছেন। তো তার বিরুদ্ধে আমরা ইতিপূর্বেও দেখেছি যে বিভিন্ন ব্যবসায়ীকে তুলে ধরে এনে নির্যাতনের অভিযোগ রয়েছে, অনৈতিকভাবে অর্থ আদায়ের যে অভিযোগগুলো রয়েছে সেগুলো কিন্তু আমরা দেখেছি। এছাড়া আপনি জানেন যে তার কথিত একজন মামা আছে জাহাঙ্গীর নামে, তার নামে কিন্তু আমরা বিভিন্ন গণমাধ্যম সূত্রে দেখেছি যে তার নামে তিনি ঢাকায় কিন্তু অঢেল সম্পদ গড়ে তুলেছেন, বিভিন্ন অ্যাপার্টমেন্ট করেছেন, বিভিন্ন জায়গায় ঢাকার বিভিন্ন স্থানে কিন্তু তার বেশ কয়েকটি বাড়ি রয়েছে।
এছাড়া আমরা যদি একটু পেছনের দিকে তাকাই যে কিশোরগঞ্জে তার যে নিজ এলাকা, সেখানে কিন্তু তিনি একটি দৃষ্টিনন্দন প্রেসিডেন্ট রিসোর্ট তিনি করেছেন। এছাড়াও আরো 3 থেকে 4টি রিসোর্টের তিনি কিন্তু মালিক। নুরুল, আসলে আহ, আমরা যদি একটু বিভিন্ন সংবাদ মাধ্যমগুলোতে যা মানে তাকাই, সেখানে কিন্তু আমরা বিভিন্ন সময় দেখেছি যে নিয়োগ বাণিজ্য আটকে রেখে নির্যাতন, নারী কেলেঙ্কারি সহ নানান অভিযোগ কিন্তু আসলে তার বিরুদ্ধে রয়েছে। শেষ পর্যন্ত কিন্তু তিনি, আপনি জানেন যে শেষ পর্যন্ত তিনি 6 সমন্বয়ককে কিন্তু আসলে বৈষম্য বিরোধী আন্দোলনের যে 6 জন সমন্বয়ক ছিল তাদেরকে কিন্তু ধরে এনে নির্যাতন করেছেন এবং এক পর্যায়ে কিন্তু 6 জনকে নিরাপত্তা হেফাজতে রাখার নামে কিন্তু তিনি 7 দিন ডিবিতে কিন্তু তাকে আটকে রাখা হয়েছিল। এবং আপনি জানেন যে মহামান্য হাইকোর্টের একটি নির্দেশনা ছিল তাদেরকে অবিলম্বে ছেড়ে দেওয়ার, সেটিও কিন্তু তিনি আসলে করেননি, তিনি কিন্তু তাদেরকে ছাড়েননি। মানে তার ক্ষমতার যে অপব্যবহার তিনি যতটুকু করা সম্ভব সেটি করেছেন। আমরা যদি আরো একটু তাকাই যে তার একটি ভাতের হোটেল ছিল, তিনি কিন্তু আসলে দেখেছেন যে বিভিন্ন সময় কিন্তু তিনি বিভিন্ন রাজনৈতিক ব্যক্তি, ব্যবসায়ী তাদেরকে কিন্তু আসলে তারা কিন্তু প্রয়োজনে ডিবিতে আসলে তাদেরকে তিনি আপ্যায়ন করেছেন। সেই ছবিগুলো কিন্তু তিনি আবার সামাজিক যোগাযোগ মাধ্যমে আপলোড করে কিন্তু বেশ সমালোচিত হয়েছেন। তার এই ইস্যুটি নিয়ে কিন্তু হাইকোর্টও কিন্তু তাকে মস্করা করতে বারণ করেছিলেন। নুরুল, না, আপনি যেটা বলছিলেন যে আসলে তার বেতন ছিল কিন্তু 80,000 টাকা, কিন্তু এই 80,000 টাকা দিয়ে তিনি কিভাবে এত বিত্ত বৈভব গড়ে তুললেন সেটা আসলে আমার এবং আপনারও মনে হয় জানার খুব ইচ্ছা। সেটি নিয়ে তদন্ত হচ্ছে এবং থলের বিড়াল কিন্তু বেরিয়ে আসছে। দর্শক, আমরা পরবর্তী যে সংবাদ শিরোনাম নিয়ে রাকিব হাসানের সাথে আলোচনা করতে চাই। শেখ হাসিনার অর্থ পাচারে সহায়তা করেছে রাশিয়া, এই সংবাদটি কিন্তু এসছে, কি বলবেন রাকিব? ধরুন, আমরা আসলে সংবাদ মাধ্যমে যেটি জানতে পেরেছি যে আমাদের যে রূপপুর একটি পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র স্থাপন করা হয়েছে, সেই স্থাপনা থেকে সেখান থেকে কিন্তু 5 বিলিয়ন অর্থাৎ $500 কোটি পাচারের একটি অভিযোগ এসেছে। আসলে দেশের সামরিক ও প্রতিরক্ষা খাতে দুর্নীতি অনুসন্ধানকারী গ্লোবাল ডিফেন্স কর্পোরেশন কিন্তু এই প্রতিবেদনটি তুলে ধরেছে। সেখানে বলা হয়েছে যে বিগত প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং তার ছেলে সজীব জয় এবং তার ভাগ্নি টিউলিপ সিদ্দিক, যিনি বর্তমানে ব্রিটিশ এমপি, তিনি এই ডলার পাচারে কিন্তু আসলে তাদেরকে সহায়তা করেছেন। এছাড়া রাশিয়ার রোস্টাম মালয়েশিয়ার ব্যাংকের মাধ্যমে শেখ হাসিনাকে এই অর্থ পাচারে কিন্তু সহায়তা করেছেন তার ছেলে এবং ভাগ্নি টিউলিপ সিদ্দিক। নুরুল, রাকিব, আসলে এই অর্থ কি আসলে ফিরিয়ে আনা সম্ভব কিনা, কি মনে হয় আপনার? আপনি যেমনটি বলেছেন নুরুল, যে আসলে এখন এটি অভিযোগ উঠেছে সবে মাত্র, এটি একটি তদন্তের বিষয়। বাংলাদেশ ব্যাংকের একটি তদন্ত সেল রয়েছে এই অর্থ পাচারের। আসলে তারা যদি এই প্রমাণ পান, সরকার হয়তো বা পদক্ষেপ নেবে এই টাকা আসলে কিভাবে ফিরিয়ে আনা যায় এবং জনগণের কাজে লাগানো যায়। সেটা অবশ্যই সময় সাপেক্ষ রাকিব, অবশ্যই সময় সাপেক্ষ। আমরা আরেকটি সংবাদ পর্যালোচনায় এখন কথা বলবো রাকিব হাসানের সাথে। খালেদা জিয়ার গাড়ি বহরে হামলা হয়েছিল 2015 সালে। সেই 2015 সালের একটি মামলার অভিযোগ কিন্তু করা হয়েছে শেখ হাসিনা সহ 113 জনের বিরুদ্ধে। রাকিব, হ্যাঁ নুরুল, আপনি যেমনটি বলেছেন যে আমরা কিন্তু আসলে বিভিন্ন গণমাধ্যমে 2015 সালে কিন্তু আমরা দেখতে পেয়েছিলাম যে সিটি কর্পোরেশন নির্বাচনের প্রচারণায় কিন্তু বিএনপি সমর্থিত প্রার্থী তাবিদ আওয়ালের প্রচারণায় কিন্তু তৎকালীন যে বিরোধী দলীয় চেয়ারপারসন বেগম খালেদা জিয়া কিন্তু কারণ বাজারে এসেছিলেন। সেই সময় কিন্তু তার গাড়ি বহরে আতর্কিত হামলা করা হয়, তার গাড়ি ভাঙচুর করা হয় এবং তার বহরে থাকা প্রতিটি গাড়ি কিন্তু সে সময় ভাঙচুর করা হয়েছিল এবং তার যে ব্যক্তিগত দেহরক্ষী সিএসএফ সদস্যদের কিন্তু ব্যাপক মারধর করা হয়েছিল। সেই সময় আসলে মামলার যে বাদী রয়েছেন, এই মামলার বাদী তিনি কিন্তু অভিযোগ করেছেন সেই সময় তারা মামলা করতে চাইলেও আসলে পুলিশ তাদেরকে অসহযোগিতা করে এবং উল্টো বিএনপি নেতাকর্মীদের বিরুদ্ধে কিন্তু আসলে সে সময় এই মামলায় দায়ের করা হয়েছিল এবং আদালতে প্রতিবেদন দেওয়া হয়েছিল। তো পালাবদলের পর তারা এখন আসলে অন্তর্বর্তীকালীন সরকার চলছে, এই সময় আসলে
তারা এসেছেন, তারা আইনের আশ্রয় নিয়েছেন। আপনি জানেন যে 26 নম্বর ওয়ার্ডের যিনি বিএনপির সাধারণ সম্পাদক রয়েছেন মোহাম্মদ বেলাল, তিনি কিন্তু গতকালকে 113 জনের নাম উল্লেখ করে কিন্তু আসলে তেজগাঁ থানায় একটি মামলার আবেদন করেছেন। তিনি কিন্তু এই মামলার হুকুমদাতা হিসেবে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের কিন্তু নাম এখানে উল্লেখ করা আছে। এছাড়াও তেজগাঁ কারণ বাজার এলাকার যে আওয়ামী লীগ নেতৃবৃন্দ ছিল সেই সময়, তাদের মোটামুটি সবাইকেই কিন্তু আসলে এই মামলায় অন্তর্ভুক্ত করা হয়েছে। এছাড়া আরো একটি গুরুত্বপূর্ণ তথ্য যে পুলিশ যে সে সময় তাদেরকে সহায়তা করেনি, সেই জন্য কিন্তু আসলে দায়িত্ব পালনরত তৎকালীন পুলিশের তেজগাঁও জোনের ডিসি এবং অতিরিক্ত পুলিশ কমিশনার, সহকারী পুলিশ কমিশনার এবং তৎকালীন যে থানার যে ওসি ছিলেন তার নামেও কিন্তু আসলে তারা অভিযোগটি দায়ের করেছেন নুরুল। যদি আসলে আমরা দেখি যে পুলিশ কর্তৃপক্ষের মাধ্যমে আমরা যেটি জেনেছি যে মামলা এখনো দায়ের হয়নি। ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে আলোচনা করে কিন্তু আসলে মামলাটি এফআইআর ভুক্ত করার কথা জানিয়েছে তারা। তো যদি এই মামলাটি দায়ের হয় তাহলে কিন্তু বেশ কয়েকজন পুলিশ কর্মকর্তাও কিন্তু এই মামলায় ফেঁসে যাবে। হ্যাঁ, অবশ্যই 2015 সালের একটি মামলা, সেটি কিন্তু আসলে এখন আবার অভিযোগ দায়ের করা হয়েছে এবং যেটি আপনি বললেন যে সেটি আবারও মামলায় রূপান্তরিত হতে পারে। দর্শক, আসলে আমরা কথা বলছিলাম বার্তা কক্ষ লাইভে, আমরা আপনাদের সাথে সংবাদ পর্যালোচনায় আমরা দুজন রয়েছি। লুটেরাদের কাছ থেকে আদায় করা অর্থ জুলাইয়ের বিপ্লবে আহতদের জন্য ব্যয় করতে বলেছেন আমাদের খুবই জনপ্রিয় একজন পরিচালক মুস্তফা সারোয়ার ফারুকী। কি বলবেন নাকি? হ্যাঁ নুরুল, আপনি যেমনটি দেখেছেন যে বৈষম্য বিরোধী আন্দোলনের শুরু থেকেই কিন্তু এই নির্মাতা তিনি মোস্তফা সরোয়ার ফারুকী তিনি কিন্তু সোচ্চার ছিলেন। ফেসবুকে বলেন, মাঠে বলেন, তিনি কিন্তু ছাত্রদের সমর্থনে কাজ করে গেছেন। তো তিনি গতকালকে একটি ফেসবুক পোস্টে কিন্তু লিখেছেন যে বিগত সরকারের 15টি বছরে যারা লুটপাট চালিয়েছে, যারা জনগণের টাকা যারা লুট করে বিদেশে পাচার করেছে, বা দেশেই যাদের অর্থ সম্পদ বা বিত্তশালী রয়েছেন, যারা লুট করে তাদের অর্থ তাদের গোপনে তারা গচ্ছিত রেখেছেন, সেই অর্থ উদ্ধার করে কিন্তু আসলে আমরা যে দেখেছি যে আন্দোলনের সময় কিন্তু বহু ছাত্রছাত্রী, বহু সাধারণ মানুষ কিন্তু আসলে আহত হয়েছেন, কেউ নিহত হয়েছেন, অনেকেই কিন্তু তাদের আত্মাহুতি দিয়েছেন। তো আসলে সেই চেতনা থেকেই কিন্তু আসলে আমার মনে হয় যে এমন একজন নির্মাতা তিনি কিন্তু আসলে একটি সিনেমা নির্মাণ করার ঘোষণাও দিয়েছেন এই বিষয়ে। তো আমার মনে হয় যে তিনি কিন্তু এই বোধ থেকেই যে এই অর্থগুলো আসলে তাদের পেছনে ব্যয় করলে আসলে পাচার করা অর্থ বা লুট করা অর্থ তাদের পেছনে ব্যয় করলে আসলে সেটা রাষ্ট্রের কোনো ক্ষতি হবে বলে তিনি হয়তোবা মনে করছেন না। অবশ্যই আসলে মোস্তফা সরোয়ার ফারুকী খুবই জনপ্রিয় একজন ব্যক্তি। তার সিনেমার মাধ্যমে এবং ব্যতিক্রম গল্প নিয়ে কিন্তু তিনি হাজির হন সিনেমার পর্দায়। তিনি কিন্তু এখন বাস্তবে এই বৈষম্য বিরোধী যে ছাত্র আন্দোলন হয়েছে সেখানে তিনি কিন্তু ভূমিকায় ছিলেন। ফেসবুক পোস্টের মাধ্যমে এবং সরাসরি কথা বলেছেন, জাগ্রত করেছেন, মোটিভেট করেছেন মানুষকে পথে নামবার জন্য। তিনি এই মুহূর্তে যেই কথাটি বললেন রাকিব হাসান, যে লুটেরাদের কাছ থেকে যারা লুট করেছেন বাংলাদেশের টাকা, তার জন্য ফিরিয়ে এনে কাজে লাগানো হয় জনগণের কাজে। দর্শক, বার্তা কক্ষ লাইভে আমরা দুজন আপনাদের সাথে কথা বলেছি, সব বিষয় নিয়ে আলোচনা করবার চেষ্টা করেছি। আবার আমরা যুক্ত হব বার্তা কক্ষ লাইভে। ভোরের পাতার সাথেই থাকুন।